হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট এক্সামের জন্য মোস্ট কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, ঠিক আছে? তোমাদের ইতিহাস বিষয়ে চ্যাপ্টার 1 থেকে। তোমাদের প্রথম ভিডিওতে এই চ্যাপ্টারের উপর থেকে কিছু এমসিকিউ ও 15টা মতন 2 নম্বরের প্রশ্ন দিয়েছি। এবারে তোমাদের, ঠিক আছে, আরও কিছু 2 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন ও কিছু 8 নম্বরের প্রশ্ন দেবো। এগুলোই তোমরা রেডি করে নাও, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো ভিডিও চালু করা যাক। প্রথমে দেখো, তোমাদের এই 15 দাগ পর্যন্ত প্রশ্ন দেওয়া ছিল, এবারে 16 দাগের প্রশ্ন দেখে নাও। রুশো কেন বিখ্যাত ছিলেন, তার রচিত দুটি গ্রন্থের নাম লেখো। হ্যাঁ, জ্যাক রুশো ছিলেন একজন বিখ্যাত দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ। তিনি জনগণের সার্বভৌমত্ব ও জনগণের ধারণা প্রচার করেছিলেন। তার চিন্তাধারা ফরাসি বিপ্লবের উপর গভীর প্রভাব ফেলেছিল। তার বিখ্যাত দুটি গ্রন্থ হলো দ্য সোশ্যাল কন্ট্রাক্ট এবং ইমলি। এই গ্রন্থগুলোতে তিনি সমাজ ও শিক্ষা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ মত প্রকাশ করেন। কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়? কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, জ্যাক রুশো কে ফরাসি বিপ্লবের জনক বলা হয় কারণ তার রাজনৈতিক চিন্তাধারা বিপ্লবের আদর্শ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তার লেখা দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে জনগণের সার্বভৌমত্বের ধারণা তুলে ধরা হয়। এই গ্রন্থটি বিপ্লবীদের অত্যন্ত প্রভাবিত করেছিল। তাই দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়। দেখো তারপরে প্রশ্ন, ডেনিস ডিডেরো ও দ্য এলেমবার্ট কী কারণে বিখ্যাত ছিলেন? ডেনিস ডিডারোর এবং জি এল রন্ড অ্যালেমবার্ট ছিলেন ফ্রান্সের দুইজন বিখ্যাত চিন্তাবিদ। তারা যৌথভাবে একটি বিশাল জ্ঞানকোষ রচনা করেছিল যার নাম ইনসিক্লোপিডিয়া। এই গ্রন্থে বিজ্ঞান, দর্শন ও সমাজ সম্পর্কিত নানা বিষয় আলোচনা করা হয়েছিল। এটি মানুষের মধ্যে নতুন চিন্তা ও জ্ঞানের প্রসার ঘটায়। তাই এই বিশ্বকোষ রচনার জন্য তারা বিখ্যাত। বিরাট আশা বা গ্রেট হোপ বলতে কী বোঝানো হয়? 1789 সালে ফ্রান্সে বিপ্লব শুরু হলে সাধারণ মানুষের মধ্যে নতুন সমাজ ও স্বাধীনতার আশা জাগে। মানুষ মনে করেছিল যে সামন্ততন্ত্র ও অত্যাচারী শাসনের অবসান হবে। কৃষক ও সাধারণ মানসিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির আশা করেছিল। এই সময় জনগণের মনে যে বিশাল আশা ও প্রত্যাশা সৃষ্টি হয়েছিল তাকে বিরাট আশা বা গ্রেট হোপ বলা হয়। তারপরে প্রশ্ন, টেনিস কোর্টের শপথ কী? 1789 সালে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা জাতীয় পরিষদ গঠন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের সভাকক্ষ বন্ধ করে দেওয়া হলেও তারা একটি টেনিস কোর্টে জড়ো হয়। সেখানে তারা শপথ নেয় যে নতুন সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত তারা সভা ত্যাগ করবে না। এই ঘটনাটি ফরাসি বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, তাই এটিকে টেনিস কোর্টের শপথ বলা হয়। বাস্তিল কি, কখন ও কিভাবে এর পতন হয়েছিল? বাস্তিল ছিল প্যারিসে অবস্থিত একটি দুর্গ ও কারাগার যেখানে রাজনৈতিক বন্দীদের আটক রাখা হতো। এটি রাজনৈতিক অত্যাচারের প্রতীক হিসেবে পরিচিত ছিল। 14 জুলাই 1789 সালে ক্ষুব্ধ জনতা অস্ত্র ও বারুদ সংগ্রহের জন্য এই দুর্গ আক্রমণ করে। দীর্ঘ সংঘর্ষের পর জনগণ দুর্গটি দখল করে নেয়। এই ঘটনাকে বাস্তিলের পতন বলা হয় এবং এটি ফরাসি বিপ্লবের সূচনাকে ত্বরান্বিত করে। তারপরের প্রশ্ন দেখে নাও, প্যারিস কমিউন কমিউন বলতে কী বোঝানো হয়? প্যারিস কমিউন ছিল ফরাসি বিপ্লবের সময় প্যারিস শহরের একটি বিপ্লবী পৌর প্রশাসন। 1792 সালে রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহের সময় এটি গঠিত হয়। সাধারণ জনগণ ও বিপ্লবীরা এই প্রশাসনের মাধ্যমে শহরের শাসন পরিচালনা করত। তারা রাজতন্ত্রের বিরোধিতা করে বিপ্লবকে এগিয়ে নিয়ে যায়। তাই বিপ্লবী শাসন ব্যবস্থাকে প্যারিস কমিউন বলা হয়। তারপরের প্রশ্ন দেখো, সাসপেন্সিভ ভেটো কি? সাসপেন্সিভ ভেটো ছিল এমন একটি ক্ষমতা যার দ্বারা রাজা আইনসভায় গৃহীত কোনো আইনকে সাময়িকভাবে স্থগিত রাখতে পারতেন। ফরাসি সংবিধান 1791 অনুযায়ী রাজা এই ক্ষমতা লাভ করেন, তবে তিনি আইনটি স্থায়ীভাবে বাতিল করতে পারতেন না। নির্দিষ্ট সময় পরে আইনটি আবার কার্যকর হতে পারত। তাই সাময়িকভাবে আইন স্থগিত করার এই ক্ষমতাকে সাসপেন্সিভ ভেটো বলা হয়। তারপরের প্রশ্ন দেখে নাও, ব্রান্সউইক ঘোষণা কি? 1792 সালে চার্লস উইলিয়াম ফার্ডিনান্ড ডিউক অফ বার্নসুইক একটি ঘোষণা জারি করেন যা বার্নসুইক ঘোষণা নামে পরিচিত। এতে বলা হয় যে যদি ফরাসি রাজা ও রাজ পরিবারের কোনো ক্ষতি করা হয় তবে প্যারিস শহর ধ্বংস করা হবে। এই ঘোষণায় ফরাসি জনগণ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে, ফলে বিপ্লব আরও তীব্র হয়ে ওঠে। তাই এই ঘটনাটি ফরাসি বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কে কোন ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলেছেন? ইতিহাসবিদ আলবার্ট সুবল 1792 সালের 10ই আগস্টের ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলেছেন। এই দিনে বিপ্লবীরা প্যারিসের রাজপ্রাসাদ আক্রমণ করে এবং রাজতন্ত্রের পতন করে। এর ফলে রাজা চতুর্দশ লুই ক্ষমতাচ্যুত হন। রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পথ তৈরি হয়। তাই এই ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলা হয়। পিলনিসের ঘোষণাপত্র কি? 1791 সালে লিওপোল্ড এবং ফ্রেডেরিক উইলিয়াম যৌথভাবে একটি ঘোষণা প্রকাশ করেন যা পিলনিসের ঘোষণাপত্র নামে পরিচিত। এতে বলা হয় যে তারা ফ্রান্সের রাজা ও রাজতন্ত্রকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে হস্তক্ষেপ করবে। এই ঘোষণায় ফরাসি জনগণের মধ্যে সন্দেহ ও ক্ষোভ সৃষ্টি হয়, ফলে বিপ্লব আরও তীব্র হয়ে ওঠে। তাই এটি ফরাসি বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কোন ঘটনাটি সেপ্টেম্বরের হত্যাকাণ্ড নামে পরিচিত? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? 1792 সালে সেপ্টেম্বরের মাসে প্যারিসে বন্দীদের উপর যে গণহত্যা সংঘটিত হয়েছিল তা সেপ্টেম্বরের
হত্যাকাণ্ড নামে পরিচিত। বিপ্লবীরা আশঙ্কা করেছিল যে কারাগারের বন্দীরা শত্রুদের সাথে যোগ দিতে পারে, তাই তারা বহু বন্দীকে হত্যা করে। কয়েকদিনের মধ্যে শত শত বন্দী নিহত হয়। এই ঘটনাটি ফরাসি বিপ্লবের এক ভয়াবহ অধ্যায় হিসেবে পরিচিত। পরের দিকে দেখো জিরোন্ডিন কারা ছিলেন। জিরোন্ডিনরা ছিল ফরাসি বিপ্লবের সময় একটি মধ্যপন্থী রাজনৈতিক গোষ্ঠী। এরা মূলত শিক্ষিত মধ্যবিত্ত ও প্রাদেশিক প্রতিনিধিদের নিয়ে গঠিত ছিল। তারা প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে থাকলেও চরমপন্থী নীতি সমর্থন করতো না। ন্যাশনাল কনভেনশন তাদের যথেষ্ট প্রভাব ছিল। ফলে জেকোবিনদের সঙ্গে সংঘর্ষের ফলে তাদের ক্ষমতা হ্রাস পায়। তারপরের প্রশ্ন দেখো, জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন কি? যে ন্যাশনাল কনভেনশন কেন আহ্বান করা হয়েছিল? জাতীয় সম্মেলন ছিল ফরাসি বিপ্লবের সময় গঠিত একটি গুরুত্বপূর্ণ আইনসভা। 1792 সালে রাজতন্ত্রের পতনের পর এটি গঠিত হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল নতুন শাসন ব্যবস্থা গঠন করা এবং সংবিধান প্রণয়ন করা। এই সভায় পরে ফ্রান্সকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে, তাই এটি ফরাসি বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তারপরের প্রশ্ন দেখে নাও, 30 থেকে ফ্রান্সে কারা এবং কবে প্রজাতন্ত্র দিবস প্রতিষ্ঠা করেছিল? 1792 সালের 21শে সেপ্টেম্বর ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। এই ঘোষণা করে জাতীয় সম্মেলন রাজা লুই চতুর্দশের ক্ষমতা বাতিল করে রাজতন্ত্রের অবসান ঘটানো হয়। এর ফলে ফ্রান্সে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা শুরু হয়। তাই এই দিনটিকে ফ্রান্সের প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠার দিন বলা হয়। তারপরের প্রশ্ন দেখো, জ্যাকোবিন শাসনকে কেন সন্ত্রাসের শাসন বলা হয়? জ্যাকোবিন শাসনকালে বিপ্লবদের বিরোধীর কঠোরভাবে দমন করা হয়েছিল। সামান্য সন্দেহ হলেই অনেক মানুষকে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড দেওয়া হতো। হাজার হাজার মানুষকে গিলোটিনে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই কঠোর দমনীতে জনগণের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করে, তাই এই সময়কে সন্ত্রাসের শাসন বলা হয়। সন্দেহের আইন বলতে কি বোঝো? দেখে নাও, উত্তর দেখে নাও। 1793 সালে জেকোবিন সরকার একটি কঠোর আইন প্রণয়ন করে, যা সন্দেহের আইন নামে পরিচিত। এই আইনের মাধ্যমে বিপ্লবের শত্রু বলে সন্দেহ করা যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যেত। অনেক সময় কোনো প্রমাণ ছাড়াই মানুষকে বন্দী করা হতো। এর ফলে অসংখ্য নিরপরাধ মানুষও শাস্তি পায়। তাই এই কঠোর আইনকে সন্দেহের আইন বলা হয়। লাল সন্ত্রাস কি? ফরাসি বিপ্লবের সময় জেকোবিন আইন শাসনের অধীনে যে কঠোর দমন নীতি চালানো হয় তাকে লাল সন্ত্রাস বলা হয়। এই সময় বিপ্লবের শত্রু সন্দেহে বহু মানুষকে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড দেওয়া হয়। গিলোটিনে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়। বিপ্লব রক্ষার নামে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাই এই সময়কে লাল সন্ত্রাস বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখো, শ্বেত সন্ত্রাসী, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। জেকোবিন শাসনের পতনের পরে তাদের বিরোধীরা প্রতিশোধ নেওয়ার জন্য যে দমন নীতি চালায় তাকে শ্বেত সন্ত্রাস বলা হয়। এই সময় অনেক জেকোবিন সমর্থককে হত্যা বা নির্যাতন করা হয়। রাজতন্ত্রপন্থীরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু করে, ফলে দেশে আবার অস্থিরতার সৃষ্টি হয়। তাই এই প্রতিশোধমূলক সন্ত্রাসকে শ্বেত সন্ত্রাস বলা হয়। ফ্রান্সে কোন ঘটনাকে থার্মিডোরিয়ান প্রতিক্রিয়া বলা হয় এবং কেন? 1794 সালে জেকোবিন নেতা ম্যাক্সিমিলিয়ান রোবসপিয়ের এই পতনের ঘটনাকে থার্মিডোরিয়ান প্রতিক্রিয়া বলা হয়। এই সময় জেকোবিন শাসনের অবসান ঘটে। অনেক নেতা গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়। সন্ত্রাসের শাসনের বিরুদ্ধে জনগণের প্রতিক্রিয়ার ফলে এই ঘটনা ঘটে, তাই এটিকে থার্মিডোরিয়ান প্রতিক্রিয়া বলা হয়। গিলোটিন কি? কে এটি আবিষ্কার করেন? গিলোটিন ছিল একটি বিশেষ যন্ত্র যার মাধ্যমে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর হতো। ফরাসি বিপ্লবের সময় এই যন্ত্র ব্যাপকভাবে ব্যবহার হয়েছিল। এতে ধারালো ব্লেডের সাহায্যে অপরাধীর শিরচ্ছেদ করা হতো। এই যন্ত্রের ধারণা দেন জোসেফ ইগনেস গিলোটিন। তাই তার নাম অনুসারে এই যন্ত্রের নাম গিলোটিন রাখা হয়। দেখো 4 দাগের প্রশ্ন, মানে 4 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। রেডি করে নাও তোমরা, উত্তরটা বলে দিচ্ছি, দেখে নাও। ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থা ছিল অত্যন্ত বিশৃঙ্খল ও অযৌক্তিক। দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের কর ও শুল্ক প্রচলিত ছিল। সমাজে প্রথম ও দ্বিতীয় সম্প্রদায় অর্থাৎ যাজক ও অভিজাতরা প্রায় সব ধরনের কর থেকে মুক্ত ছিল, কিন্তু তৃতীয় সম্প্রদায়ের উপরেই অধিকাংশ করের বোঝা চাপানো হতো। কৃষক ও সাধারণ মানুষকে টাইথ, ট্যালি সহ নানা কর দিতে হতো। ফলে অর্থনৈতিক ব্যবস্থার তীব্র বৈষম্য সৃষ্টি হয়। এই অস্বাভাবিক ও অসংগঠিত অর্থনৈতিক ব্যবস্থার জন্য অর্থনীতিবিদ ফ্রাঁসোয়া কেসেনকে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলে অভিহিত করেছেন। তারপরের প্রশ্ন দেখো, টিকা লেখো অভিজাত বিদ্রোহ বা অভিজাতরা কেন বিদ্রোহ করেছিল? 1787 থেকে 1788 সালে ফ্রান্সে অভিজাত শ্রেণীর নেতৃত্বে যে আন্দোলন সংগঠিত হয় তাকে অভিজাত বিদ্রোহ বলা হয়। সে সময় ফ্রান্সে তীব্র অর্থনৈতিক সংকট দেখা দেয়। এই সংকট দূর করার জন্য রাজা ষোড়শী সকল শ্রেণীর উপর কর আরোপ করার পরিকল্পনা করেন, কিন্তু অভিজাতরা তাদের পুরনো কর মুক্তির বিশেষ সুবিধা হারাতে চায়নি। তাই তারা রাজকীয় নীতির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিল। পার্লামেন্ট ও অন্যান্য প্রতিষ্ঠানের সাহায্যে তারা রাজাকে বাধা দেয়। এই বিরোধ ও আন্দোলন থেকেই অভিজাত বিদ্রোহ সূচনা হয়। তারপরে দেখো ফিজিওক্র্যাট মতবাদের প্রবক্তারা কারা ছিলেন? এই মতবাদের মূল বক্তব্য কি ছিল? ফিজিওক্র্যাট মতবাদ ছিল অষ্টাদশ শতকের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মতবাদ। এই মতবাদের প্রধান প্রবক্তা ছিলেন ফ্রাঁসোয়া কেসনে এবং তুর্গো। তারা মনে করতেন কৃষি দেশের প্রকৃত সম্পদের প্রধান উৎস। তাদের মতে শিল্প বা বাণিজ্যের তুলনায় কৃষিক্ষেত্র থেকে প্রকৃত সম্পদ উৎপন্ন হয়। তাই দেশের অর্থনৈতিক উন্নতির জন্য কৃষির উন্নতি অপরিহার্য।
তারা অর্থনীতিতে সরকারের অতিরিক্ত নিয়ন্ত্রণের বিরোধিতা করেন। মুক্ত বাণিজ্য ও স্বাভাবিক অর্থনৈতিক ব্যবস্থার উপর তারা গুরুত্ব দিয়েছিলেন। দেখো স্টুডেন্টস, তোমাদের এই ৩ দাগের প্রশ্ন পর্যন্ত আজকে শেষ করলাম, ঠিক আছে? এর পরের ভিডিওতে তোমাদের এই যে প্রথম চ্যাপ্টার থেকে আর যে কটা ভিডিও আছে দিয়ে দেবো, কারণ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আরও দিলে অনেক লম্বা হয়ে যাবে, পরে সমস্যা হবে। তাই তোমরা এইটা রেডি করো, আর পরের ভিডিওতে পার্ট 3তে তোমাদের যে কটা 4 নম্বর প্রশ্ন আর 8 নম্বরের যে কটা প্রশ্ন আছে দিয়ে দেবো, ঠিক আছে? বেশি